জিনিসটাকে একসাথে আমরা একটা ফটোসিনথেটিক ইউনিট বলতে পারি। এটা একটা ফটোসিনথেটিক ইউনিট। আর এই ফটোসিনথেটিক ইউনিটের মধ্যে কী কী থাকে? এই জিনিসটার নাম একটা ফটো সিস্টেম, এই জিনিসটার নাম একটা ফটো সিস্টেম, এই জিনিসটার নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়াতেও থাকে, প্লাস্টিডেও থাকে। ঠিক আছে, খালি মাইটোকন্ড্রিয়াতে এই ফটো সিস্টেমটা থাকবে না, কিন্তু ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই যে এই জিনিসগুলো একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে, দেখবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাও মাইটোকন্ড্রিয়াতে থাকবে। আর তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়াটা একবার একটু রিভাইজ করব। পরীক্ষায় এই দুটা চলে আসার চান্সেস খুব বেশি। ঠিক আছে, প্লাস্টিড। তো প্লাস্টিডটা আসলে কে আবিষ্কার করছে? দেখো, এটা আবিষ্কারক ও নামকরণ করছেন বিজ্ঞানী শিম্পার। আসলে ডিসকভারি এবং নেমড বাই হলো শিম্পার। এটা সবচেয়ে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা আসে। উদ্ভিদ কোষের সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণুর নাম কি? প্লাস্টিড। এবং এটা লার্জেস্ট সেলুলার, সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু। উদ্ভিদ কোষে সাধারণত 10টি থেকে 40টি থাকে। মাইটোকন্ড্রিয়া থাকে প্রায় 300 থেকে 400টি, সেখানে প্লাস্টিড থাকে মাত্র 10 থেকে 40টি। কার কার ক্ষেত্রে প্লাস্টিড আছে? কার কার ক্ষেত্রে? নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিড আছে? নাই? ওরা ফটোসিনথেসিস করে না? নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি ফটোসিনথেসিস করে, কিন্তু প্লাস্টিড নাই। কেমনে? নীলাভ সবুজ শৈবালের মধ্যে প্লাস্টিডটা নাই, ক্লোরোপ্লাস্টও নাই। ক্লোরোপ্লাস্টের ভিতরে যে ক্লোরোফিল পিগমেন্টগুলো থাকার কথা না, খালি পিগমেন্টগুলো থাকে। তাই ওরা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড না থাকলে ওরা ফটোসিনথেসিস করতে পারে। আর নর্মাল ব্যাকটেরিয়াগুলো, ছত্রাকগুলো, ওরা তো ফটোসিনথেসিসও করতে পারে না। এবং অ্যানিম্যাল সেল, মানে অ্যানিম্যাল সেলও কি নাই? প্লাস্টিড নাই, খালি প্ল্যান্ট সেলের বৈশিষ্ট্য আর। ঠিক আছে, মেইন কথাগুলো আমরা কিন্তু শুনে ফেলছি, তাই না? অনেকে কনফিউজ থাকে যে ভাই নীলাভ সবুজ শৈবালে কি প্লাস্টিড থাকে কিনা। ভাই নীলাভ সবুজ শৈবালের সাইজটা একটা প্লাস্টিডের মতো। নীলাভ সবুজ শৈবাল ইটসেলফ ইজ এ টাইপ, মানে এর শেপটা প্লাস্টিডের মতো, এত বড় সাইজের, এত ছোট আর কি। ঠিক আছে, এখন ভাইয়া এই মানে কি কি প্রকারের আছে আর কি প্লাস্টিডগুলো, কি কি প্রকারের আছে আসলে? তো প্লাস্টিড সাধারণত আসলে 3 প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা নাম কি? ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিড সাধারণত আসলে 3 প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। তো আসলে লিউকো শব্দটার মানেটা কি জানো ভাইয়া? লিউকো শব্দটার মানে হচ্ছে মানে সাদা বা কালারলেস। এই লিউকো মানেই হচ্ছে কালারলেস। লিউকো মানেই হচ্ছে কালারলেস। তাহলে লিউকো শব্দটার মানেই হচ্ছে কালারলেস। ঠিক আছে, কালারলেস প্লাস্টিড, এটাকে বলে লিউকোপ্লাস্ট। বুঝতে পারছো কথাটা? তাহলে কালারলেস প্লাস্টিড এই জিনিসটাকে বলে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি জিনিস? ক্রোমো মানে হচ্ছে কালারফুল। ক্রোমো মানে হচ্ছে কালারফুল, কালারফুল প্লাস্টিড, এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি জিনিস? ক্লোরো মানে গ্রিন কালারের প্লাস্টিড। গ্রিন কালারের প্লাস্টিড, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো একটা দেখতেছে কালারলেস প্লাস্টিড, একটা কালারফুল প্লাস্টিড, আর একটা হচ্ছে গ্রিন কালারের প্লাস্টিড। আমার কথাকে বুঝছো নাকি বোঝো নাই? এখন যদিও ভাই গ্রিন নিজেও একটা কালার, তাহলে ক্লোরোপ্লাস্টটা তো এক প্রকারের ক্রোমোপ্লাস্ট হওয়ার কথা, তাই না? ক্লোরোপ্লাস্ট এত পরিমাণে বেশি যে এটাকে কমপ্লিটলি আলাদা করে দিচ্ছে। তাহলে লিউকোপ্লাস্ট সাধারণত ওই মূল টুলের মধ্যে পাওয়া যায়, মানে রুটের মধ্যে পাওয়া যায়, যে সমস্ত জায়গায় আলো পৌঁছে না। ক্রোমোপ্লাস্ট সাধারণত ফুলের পাপড়ি টাপড়ি এগুলো পরাগায়নে সাহায্য করে, পোকামাকড়কে আকৃষ্ট করতে, তাই না? ছোটোবেলার পড়া। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে কালারফুল প্লাস্টিক, গ্রিন কালারের প্লাস্টিক। কথা কি বুঝছো? ওকে, এখন আমরা যদি এই জায়গাগুলোতে একটু দেখার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে কি দেখব? দেখো ভাইয়ারা, তো আমরা যদি একটু দেখি, এই যে এই প্লাস্টিডগুলো, লিউকোপ্লাস্ট আবার 3 প্রকারের আছে। কি কি প্লাস্টিড আছে? অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, আর একটা নাম কি? অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলো মানে শর্করা রিলেটেড, বা তুমি যেখানেই অ্যামাইলো শব্দটা বুঝবা, অ্যামাইলো দেখলে কি বুঝবা? স্টার্চ। ঠিক আছে, আর ইলা মানে হচ্ছে চর্বি। ঠিক আছে, আর অ্যালিউরো মানে হচ্ছে প্রোটিন। অ্যালিউরো মানে হচ্ছে কি? প্রোটিন। এই শব্দগুলো একটু মনে রাখলে তাহলে যে প্লাস্টিড কার্বোহাইড্রেট সঞ্চয় করে অ্যামাইলোপ্লাস্ট, যে প্লাস্টিড লিপিড সঞ্চয় করে ইলায়োপ্লাস্ট, যে প্লাস্টিড প্রোটিন সঞ্চয় করে অ্যালিউরোপ্লাস্ট। ক্লিয়ার? সামনে আগায়। আচ্ছা, এখন সমস্যা ওই জায়গায় না, সমস্যা হচ্ছে আমাদের বুঝতে খালি ভুলে যায় যে গ্রানাম ডিস্ক এটার সাথে থাইলাকয়েডের পার্থক্য কী। আমরা ভুলে যাই গ্রানাম ল্যামেলার সাথে স্ট্রমা ল্যামেলার পার্থক্য কী। আমরা ভুলে যাই লাইট ডিপেন্ডেন্ট ফেজের রিয়াকশন কার মধ্যে হয়,
থাইলাকয়েডের মধ্যে হবে নাকি স্ট্রমার মধ্যে হবে। আমরা ভুলে যাই লাইট ডিপেন্ডেন্ট ফেজের রিয়াকশনটা কি বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের রিয়াকশনটাই বাকি। আমরা এটা ভুলে যাই যে এর মধ্যেও যে একটা এটিপি সিনথেটেস থাকতে পারে সেই জিনিসটা কি, এর ভিতরে যেটা ফটো সিস্টেম যে জিনিসটা সেই জিনিসটা কি, এটা আমরা অনেকে বুঝি না। ঠিক আছে, তখন তাহলে বলেছি যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা শুধু 9 মতো করে জানলেই হবে না, এটা তোমাকে অ্যাডমিশন টেস্টের মতো করে জানতে হবে এবং ডিটেলস এর থেকে যা যা আসা সম্ভব সব জিনিস তোমাকে জানতে হবে। তো কি কি জিনিস জানতে হবে, আমরা এখান থেকে আসলে কি কি জিনিস সম্পর্কে আমরা আরও জানবো। তো আজকের পর থেকে কারোর জন্য আর জিনিসটা ভুল না হয়, চলো আমরা একটা ভিডিও দেখে আসি। আমরা যদি দেখি ভাইয়া, দেখো এটা একটা গ্রিন প্ল্যান্ট, এই গ্রিন প্ল্যান্টের মধ্যে এই যে এটা একটা গ্রিন প্ল্যান্ট, এই গ্রিন প্ল্যান্টের মধ্যে এক প্রকারের বিশেষ কোষ, যে কোষটার নাম হলো ক্লোরোপ্লাস্ট। এই গ্রিন প্ল্যান্টের মধ্যে এক প্রকারের বিশেষ কোষ আছে, সেই কোষটার নাম হচ্ছে, মানে এই এক প্রকারের কোষ, উদ্ভিদের কোষ, সবুজ কোষ, তার মধ্যে একটা বিশেষ কোষী অঙ্গাণু আছে যার নাম প্লাস্টিড। আর এই প্লাস্টিডটা যদি গ্রিন কালারের প্লাস্টিডা ফটোসিনথেসিস করে, এই প্লাস্টিডটার নাম ক্লোরোপ্লাস্ট। এটা এই কোষের সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু, লার্জেস্ট সেলুলার অর্গানেলি, 10 থেকে 40টি থাকে। বিজ্ঞানী শিম্পার এটার নামকরণ করেছেন। এটার ভিতরে যদি আমরা এখন একটু ঢুকতে যাই, এই যে ছোট ছোট গুল্লা এই জিনিসগুলো না, এগুলোর নাম গ্রানাম ডিস্ক, যার আর এক নাম থাইলাকয়েড। ঠিক আছে, প্রায় 25 থেকে 30টা, এই যে দেখো 25 থেকে 30টা গ্রানাম ডিস্ক মিলায় এই জিনিসটার নাম হচ্ছে গ্রানাম। প্রায় 25 থেকে 30টা এই জিনিসগুলোকে একসাথে বলা হবে গ্রানাম। আমি আজকের পর থেকে যেন কারোর আর কোনো কনফিউশন না থাকে, আমি এটা তোমাদেরকে একটু দেখাই দিই। ভাইয়ারা সবাই আমার দিকে মন দাও। এই যে এই জিনিসটা, এটার একটা নাম হলো গ্রানাম বা গ্রানাম ডিস্ক, এটার একটা নাম হলো গ্রানাম ডিস্ক বা থাইলাকয়েড মেমব্রেন। এরকম 25 থেকে 30টা গ্রানাম ডিস্ক একসাথে আমরা এই জিনিসটাকে একসাথে বলবো কি, গ্রানাম। এটাকে আমরা একসাথে কি বলবো, গ্রানাম। কি বলবো একসাথে, গ্রানাম। ঠিক আছে, আর এই একটা গ্রানাম, সবগুলা গ্রানামকে একসাথে আমরা বহু বচনে বলবো গ্রানা। বহু বচনে কি বলবো আমরা, গ্রানা। গ্রানা হচ্ছে প্লুরাল, এই গ্রানা শব্দটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, আর গ্রানাম শব্দটা হচ্ছে সিঙ্গুলার। গ্রানাম শব্দটা হচ্ছে সিঙ্গুলার, মনে থাকবে কথাটা, গ্রানাম সিঙ্গুলার আর গ্রানা প্লুরাল। ওকে, তাহলে একটা ডিস্ক, এটার নাম হলো গ্রানাম ডিস্ক, এটা হলো গ্রানাম, এটা হলো গ্রানাম ডিস্ক, যার আর এক নাম হলো থাইলাকয়েড। গ্রানাম ডিস্ক বা আর এক নাম কি, থাইলাকয়েড। এটা একটা এক নামে বলবো গ্রানাম ডিস্ক, আর এক নামে বলবো থাইলাকয়েড। বুঝছো, ক্লিয়ার? এটা এক নামে হলো গ্রানাম ডিস্ক বা আর এক নামে কি, থাইলাকয়েড। মনে থাকবে? সামনে আগাবো কি সামনে? এখন এদের মধ্যে হবে ফটোসিনথেসিস। আচ্ছা দেখো, এই যে, আচ্ছা তার আর একটা কথা বলি ভাইয়া, এই একটা গ্রানাম ডিস্কের মধ্যে, এই গ্রানাম ডিস্কের মধ্যে এইখানে একটা থাকবে, এটার নাম হলো ফটোসিনথেটিক ইউনিট। ঠিক আছে, এই পুরা ইউনিটটার নাম, এর মধ্যে অসংখ্য, গ্রানাম ডিস্কের মধ্যে অসংখ্য, মানে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট আছে। তার মধ্যে একটা ফটোসিনথেটিক ইউনিটকে আমরা এখন দেখব। এই মনে করে এটা একটা ফটোসিনথেটিক ইউনিট, এই পুরো জিনিসটাকে একসাথে আমরা একটা ফটোসিনথেটিক ইউনিট বলতে পারি। এটা একটা ফটোসিনথেটিক ইউনিট। আর এই ফটোসিনথেটিক ইউনিটের মধ্যে কি কি থাকে, এই জিনিসটার নাম একটা ফটো সিস্টেম, এই জিনিসটার নাম একটা ফটো সিস্টেম, এই জিনিসটার নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মাইটোকন্ড্রিয়াতেও থাকে, প্লাস্টিডেও থাকে। ঠিক আছে, খালি মাইটোকন্ড্রিয়াতে এই ফটো সিস্টেমটা থাকবে না, কিন্তু ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই যে এই জিনিসগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে, দেখবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাও মাইটোকন্ড্রিয়াতে থাকবে। আর মাইটোকন্ড্রিয়াতে যে এটিপি সিনথেটেস আছে, মাইটোকন্ড্রিয়াতেও এটিপি সিনথেটেসটা আছে, প্লাস্টিডেও এটিপি সিনথেটেসটা আছে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড খুব কাছাকাছি একটা জিনিস, খালি ফটোসিনথেটিক ইউনিটটা না মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাই মাইটোকন্ড্রিয়া সানলাইটের কাছ থেকে এটিপি তৈরি করতে পারে না, ও খালি গ্লুকোজের কাছ থেকে এটিপি তৈরি করে। আর এর ভিতরে ফটো সিস্টেমটা আছে বিধায় এ ফটো মানে সানলাইট, এ ফটো মানে লাইট, এই সানলাইটের কাছ থেকে নিয়ে এটিপি তৈরি করতে পারে। দুইজনে এটিপি তৈরি করে,
দুজনের মধ্যে এটিপি সিনথেটাস আছে। হ্যাঁ, প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট এটাও এটিপি তৈরি করে। ক্লোরোপ্লাস্ট এটিপি তৈরি করে কার কাছ থেকে? সানলাইটের কাছ থেকে নিয়ে। আর মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে কার কাছ থেকে? গ্লুকোজের কাছ থেকে নিয়ে। একটু পরে দেখবো, তার আগে দেখো এই যে এইটার নাম হলো ফটো সিস্টেম। আর এই ফটো সিস্টেমের মধ্যে অসংখ্য ছোট 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 কোষীয় মানে ছোট 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 পিগমেন্ট থাকে। এই পিগমেন্টগুলোর নাম হলো ক্লোরোফিল। এটার মধ্যে ছোট 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 পিগমেন্টগুলো থাকে। এই যে ছোট 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 পিগমেন্ট, এই পিগমেন্টগুলোর নাম হচ্ছে ক্লোরোফিল। এই যে এগুলোর মধ্যে দেখো ছোট 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 পিগমেন্ট আছে না? এই ছোট ছোট পিগমেন্টগুলোর নাম কি? ক্লোরোফিল। এই যে এই ছোট ছোট পিগমেন্টগুলোর নাম হচ্ছে ক্লোরোফিল। এই মলিকুলগুলোর নাম হলো ক্লোরোফিল মলিকুল। মনে থাকবে কথাটা? এই ক্লোরোফিল মলিকুলের সংকেত তুমি যদি জানতে চাও, একটা ক্লোরোফিল দুই ধরনের আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। ক্লোরোফিল এর সংকেত হচ্ছে C55H72O5N4Mg। C55H72O5N4Mg। ক্লোরোফিল বি এর সংকেত হচ্ছে C55H70O6N4Mg। এটা তোমাদের চ্যাপ্টার 9-এ লেখা আছে, এই বইয়ের বোটানি বইয়ের চ্যাপ্টার 9-এ আছে। ক্লোরোফিল বি হলো C55H70, হ্যাঁ H70 70, H70O6N4Mg। অক্সিজেন 6টা, নাইট্রোজেন 4টা, ম্যাগনেসিয়াম একটাই, মানে ম্যাগনেসিয়াম। ও থাকে 5টা, হ্যাঁ। আর ক্লোরোফিল বিতে H থাকে 70টা আর ও থাকে 6টা। ঠিক আছে, ওকে। তাহলে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এক প্রকারের কেমিক্যাল সাবস্টেন্স, বড় সাবস্টেন্স। এরা গ্রিন কালারের লাইট রিফ্লেক্ট করে, তাই এই পিগমেন্ট এগুলোকে রঞ্জক কণিকা বলে। এটা গ্রিন কালারের লাইট রিফ্লেক্ট করে, তাই এগুলোকে রঞ্জক কণিকা বলে। আমার কথা কি বুঝছো তো? আর মানে ঠিক যেমন হিমোগ্লোবিন এক প্রকারের রঞ্জক কণিকা। হ্যাঁ, এখন দেখো ভাই এরা কি করে, এরা এই সানলাইটের কাছ থেকে একটু দ্রুত দেখে নাও, এরা সানলাইটের কাছ থেকে এরা এনার্জি রিসিভ করে, এরা ইলেকট্রনের মধ্যে দিয়ে দেয় আর কি। কার মধ্যে দিয়ে দেয়? এরা ইলেকট্রনের মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, এই যে সানলাইটের কাছ থেকে এনার্জি রিসিভ করে এরা কার কাছে দিয়ে দেয়? এরা ইলেকট্রনের মধ্যে দিয়ে দেয়। আর এই ইলেকট্রনগুলো কার কাছ থেকে আসে? ওই যে এক প্রকারের পানি ভাঙে প্লাস্টিকের মধ্যে। দেখো ফটোসিনথেসিস বিক্রিয়া কি মানে পানি ভেঙে অক্সিজেন তৈরি করে না? ফটোলাইসিস বিক্রিয়ার কথা মনে পড়ে? ছোটোবেলায় পড়ছো, এলা আমরা আরও পরে পড়বো আবারও। তাহলে এই সেই পানিগুলো সেই অক্সিজেন মানে পানি থেকে সেই অক্সিজেনগুলো তৈরি হয়। আর এই যে ইলেকট্রনগুলো দিচ্ছে, তো এই ইলেকট্রনগুলো ক্যারি করে বিধায় এদের নামই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, বা ইলেকট্রন ক্যারিয়ার বা ইলেকট্রন বাহক, মনে থাকবে। এরাও এক প্রকার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই সিস্টেমটা মাইটোকন্ড্রিয়াতেও আছে, বুঝছো তো? তাহলে এই পানির কাছ থেকে ইলেকট্রনটা গেল, সানলাইটের কাছ থেকে এনার্জি নিয়ে ইলেকট্রনগুলো এনার্জাইজড হয়ে গেছে। আর দেখো বাইরে থেকে অনেক বেশি হাইড্রোজেন আয়ন ভিতরে আসছে। এই যে ইলেকট্রনগুলো যখন যাচ্ছিল ওই দিক থেকে দেখো বাইরে থেকে অনেক বেশি হাইড্রোজেন আয়ন আসতেছে। দেখো ইলেকট্রনগুলো গেলে বাইরে থেকে অনেক বেশি হাইড্রোজেন আয়ন ভিতরে ঢুকতেছে না? তাহলে ভিতরে হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে, বাইরে হাইড্রোজেন আয়ন কমে যাবে। দেখো থাইলাকয়েড মেমব্রেনের বাইরে এখন অনেক বেশি হাইড্রোজেন কম আর ভিতরে অনেক বেশি হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে বাইরের সাথে একটা চার্জের গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়েছে না? এদিকে হাইড্রোজেন কম, এদিকে হাইড্রোজেন বেশি, তাহলে এই দিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ, তাহলে একটা চার্জের পার্থক্য সৃষ্টি হয়েছে না? এখন এই হাইড্রোজেনগুলো সব বাইরে যাইতে চাইবে। ঠিক আছে, আমার কথা কি বুঝছো তো? এই যে বাইরে যাইতে চাইবে একটা ফোর্স হবে, আর এই ফোর্সে এটিপি সিনথেটাসটা ঘুরবে। এটিপি সিনথেটাসটা ঘুরলে এখান থেকে এটিপি তৈরি হবে। এই যে দেখো এটিপি তৈরি হইতেছে, দেখছো? এই হাইড্রোজেনগুলো ফোর্সফুলি এখন বাইরে যাবে এই মেশিনের মধ্য দিয়ে, আর ওই এখান থেকে এটিপি তৈরি হবে, মনে থাকবে। আর ওই যে ইলেকট্রনগুলো এখানে এক্সট্রা ছিল না, সেই ইলেকট্রনগুলো ঢুকে যাবে এখন NADPH এর মধ্যে। NADPH এর মধ্যে নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে ডাইনিউক্লিওটাইড কি। ঠিক আছে, ডিএনএর একটা অণু হচ্ছে মনোনিউক্লিওটাইড, ডিএনএর একটা অণু হচ্ছে মনোনিউক্লিওটাইড, ডিএনএর দুইটা অণু হলে এটাকে কি বলে? ডাইনিউক্লিওটাইড। ডিএনএর দুইটা অণু হলে এটাকে কি বলে? ডাইনিউক্লিওটাইড। ঠিক আছে, ওই দুইটা ইলেকট্রন মিলে দেখো যে NADP+, তার মধ্যে দুইটা ইলেকট্রন ঢুকে বাইরে থেকে আর একটা হাইড্রোজেন নিয়ে NADPH হয়ে গেছে। খেয়াল করছো? তাহলে NADPH এক প্রকারের শক্তি, আর এই এটিপি তৈরি হলে এটা এক প্রকারের শক্তি। হ্যাঁ, এই এটিপি এবং NADPH তৈরি হয়, এই ধাপটাকে বলে ফটোফসফোরাইলেশন। কি বলে এটাকে? ফটোফসফোরাইলেশন। তাহলে এই গ্রানাম ডিস্কের মধ্যে লাইট ডিপেন্ডেন্ট ফেজের রিঅ্যাকশনটা হয়, বা আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়াটা হয়। ঠিক আছে, আর আলোক নিরপেক্ষ অধ্যায়ের বিক্রিয়াটা কার মধ্যে হয়? এই আলোক নিরপেক্ষ অধ্যায়ের বিক্রিয়াটা স্ট্রমার মধ্যে হবে। স্ট্রমা, যাদের এগুলো সব ভুলে গেছো অসুবিধার কিছু নাই, আমরা বোটানি চ্যাপ্টার 9 পড়ার সময় এটা আমরা আবারও পড়বো। যাদের মনে আছে 9-10 পড়া তাদের জন্য ভালো, যারা ভুলে গেছো স্টে কানেক্টেড উইথ ড্রিমার্স, আমরা এটা পড়বো আর কি। তো এখন এই এটিপি আর NADPH গুলো এখন ঘুরে বেড়াইতেছে মানে কার মধ্যে দিয়ে? স্ট্রমার মধ্যে দিয়ে। স্ট্রমার মধ্যে দিয়ে ঘুরে বেড়াইতেছে। স্ট্রমার মধ্যে দিয়ে ঘুরে বেড়াইলে এখন ওখানে এক প্রকারের কেমিক্যাল রিয়াকশন হবে, সাইক্লিক রিয়াকশন হবে। ওই সাইক্লিক রিয়াকশনটা আবিষ্কার করছে বিজ্ঞানী ক্যালভিন, তাই তার নাম অনুসারে সাইকেলটার নাম হয়ে গেছে ক্যালভিন সাইকেল। ঠিক আছে, এই সাইকেলটার নাম কি হয়ে গেছে?
কেলভিন সাইকেল। কথাটা কি বুঝছো তো? এই যে সাইকেল, এই সাইকেলটার নাম হয়ে গেছে কেলভিন সাইকেল। যে ইলেকট্রনটা এদিক দিয়ে আসতেছে, এই সাইকেলটার নাম হয়ে গেছে কেলভিন সাইকেল। হ্যাঁ, এখানে এখনো গ্লুকোজ ঢুকতেছে, যেখান থেকে এই দেখো সেই এটিপি আর এনএডিপিএসগুলো যেগুলো তৈরি করছিল না, সেগুলো এখন খরচ হবে। লাইট ডিপেন্ডেন্ট অধ্যায়ে যে এটিপি আর এনএডিপিএস তৈরি করছিল সেগুলো খরচ হবে। আর এই সাইকেলটা রান করবে, সাইকেলের একদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে আর একদিক দিয়ে গ্লুকোজ হয়ে বেরোবে আর কি। আর এক ধরনের স্পেশাল সাইকেল আছে যার নাম হ্যাশ-ও-স্ল্যাক সাইকেল, ওইটাকে C4 সাইকেলও বলে। ঠিক আছে, ওই সাইকেলের শেষেও গ্লুকোজ তৈরি হয়। কোনো কোনো প্ল্যান্টে C3 সাইকেল হয় বা ক্যালভিন সাইকেল হয়, কোনো কোনো প্ল্যান্টে হ্যাশ-স্ল্যাক সাইকেল হয়। ঠিক আছে, আর কোনো কোনো প্ল্যান্টে আবার ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম সাইকেল বা ক্যাম্প সাইকেল নামে, CM সাইকেল নামে একটা সাইকেল হয়। 9-10 বইতে লেখা ছিল, আমরা এটা আবারও পড়বো আর কি, চ্যাপ্টার 9-এ যায়। ঠিক আছে, যে কোনো একটা সাইকেলের মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে। তাহলে দেখছো গ্রিন প্ল্যান্ট কীভাবে এই প্লাস্টিডের মাধ্যমে গ্লুকোজটা তৈরি করে ফেললো। তাহলে এই লাইট, এটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের রিয়াকশন। এখানে তো সানলাইট ডিরেক্টলি লাগছে না, লাগছে? এই ধাপে কি সানলাইট ডিরেক্টলি লাগছে? এর আগের ধাপে না লাগলো ওই, তাহলে গ্রানাম ল্যাম্প মানে ওই যে গ্রানাম ডিস্কের মধ্যে সানলাইটটা লাগলো, থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে সানলাইট লাগলো। কিন্তু দেখো স্ট্রোমার মধ্যে কিন্তু এখন আর সানলাইট লাগতেছে না। স্ট্রোমার মধ্যে কি আর সানলাইট লাগতেছে? স্ট্রোমার মধ্যে কিন্তু আর সানলাইট লাগতেছে না। কথাটা কি বুঝছো তো? তাহলে স্ট্রোমার মধ্যে এই বিক্রিয়াটা হলো লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের রিয়াকশন। ক্লিয়ার? আচ্ছা, মানে কি যে কোনো একটা হয়, মানে C3 অথবা C4? হ্যাঁ, কোনো যে প্ল্যান্টে খালি C3 সাইকেল হবে তাদের মধ্যে C3 সাইকেলই হবে, যে প্ল্যান্টের মধ্যে C4 সাইকেল হবে তাদের মধ্যে C4 সাইকেলই হবে। তবে আচ্ছা ঠিক আছে, আমি তোমার লাইনটা বুঝছি। তবে শাকিল একটা কথা বলতে চাইছে, ধন্যবাদ শাকিল যে ওর মনে আছে। আমি যদি ভুল না করে থাকি তুমি এটাই বলতে চাচ্ছিলে যে তবে 9-10 বইতে এমন একটা লাইন ছিল যে C4 সাইকেলের মধ্যে C3 সাইকেল এমনিই হয় আর কি। হ্যাঁ, তো জিনিসটা অনেকটা এরকম। তাহলে সাইকেলটা দেখালে তোমরা বুঝতাম। তোর আইফোন 14-এর মধ্যে আইফোন 13-এর সমস্ত বৈশিষ্ট্য আছে না, প্লাস তার সাথে কিছু বেশি আছে। আইফোন 15-এর মধ্যে আইফোন 14-এর সব বৈশিষ্ট্য আছে, প্লাস কিছু এক্সট্রা আছে। ওই C4 সাইকেলটা একটু ইমপ্রুভ সাইকেল আর কি। ঠিক আছে, ওর মধ্যে আবার ভিতরে একটা জায়গায় C3 সাইকেলটা আছে আর কি। ঠিক আছে, ওটা সাইকেলটা যখন আমরা পড়বো তখন আমরা এটা জানবো। ওকে, আর তোমরা যদি আর এখনই একটু জানতে চাও তাহলে ওই চ্যাপ্টার 9টা খুলে C3 সাইকেলটাও দেখবো একবার, C4 সাইকেলটাও দেখবো। C4 এর মধ্যে দেখবো এক জায়গায় C3 সাইকেলটাও আছে, বুঝছো? আচ্ছা, এটুকু শেষ, ক্লিয়ার? আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন ভাই, গ্রানাম ল্যামেলির সাথে স্ট্রোমা ল্যামেলির পার্থক্যটা কি? দেখো এই যে এইটাও একটা ল্যামেলি, এইটাও মনে একটা ল্যামেলি, কানেক্টরগুলোকে বলে ল্যামেলি। ঠিক আছে, তবে যে ল্যামেলিগুলোর মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট আছে সেই ল্যামেলিগুলোকে বলে গ্রানাম ল্যামেলি। আর যে ল্যামেলিগুলোর মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট নাই, যে ল্যামেলিটুকু কালারলেস, সেগুলোকে বলে স্ট্রোমা ল্যামেলি। আবার বলবো, এই যে দেখো এখানে একটা কানেক্টর আছে, এখানেও মনে করো একটা কানেক্টর আছে। ঠিক আছে, তো যে ল্যামেলি, যে কানেক্টরগুলোর মধ্যে মানে এই তোমার হচ্ছে ক্লোরোফিল পিগমেন্টগুলো আছে, যে কানেক্টরগুলোর মধ্যে ক্লোরোফিল পিগমেন্টগুলো আছে ওগুলোর নাম গ্রানাম ল্যামেলি। আর যে কানেক্টরগুলোর মধ্যে ক্লোরোফিল পিগমেন্ট নাই সেগুলোর নাম হলো স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, মনে থাকবে? ক্লিয়ার? তাহলে গ্রানাম ল্যামেলিটা লাইট ডিপেন্ডেন্ট ফেজে রিয়াকশন করে, আর স্ট্রোমা ল্যামেলিটা লাইট ডিপেন্ডেন্ট ফেজে রিয়াকশন করে না। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? সামনে আগাবো? তাহলে প্লাস্টিডের কাহিনীটা কি বুঝছি কিনা? হ্যাঁ, আচ্ছা, বাদ বাকি এই ভুংচুং কথাবার্তা, প্লাস্টিডের কাজ কি, এটা সেটা, এগুলো বাসায় যা পড়ে ফেলবা। দেখবা যে প্লাস্টিডের শেপের উপরে ভিত্তি করে অনেক টাইপের প্লাস্টিড আছে, তোমাদেরকে মুখস্থ করাইছিলাম। তারকাকার প্লাস্টিক, জিগনেমা মুখস্থ করাইছিলাম, যে রাতের আকাশে তারা জিগজিগ করে, মনে আছে? হ্যাঁ, স্পাইরোগ্যারা, স্পাইরাল প্লাস্টিক, সর্পিলাকার প্লাস্টিক। মেডিকেলে প্রশ্ন আসে গার্ডেল শেপ প্লাস্টিক থাকে কাদের মধ্যে? ইউলোথ্রিক্সের মধ্যে। এগুলো প্রশ্ন আসবে। ঠিক আছে, ওগুলো ভিতরে MCQ আকারে মুখস্থ করবো আর কি। আমি একটু মাইটোকন্ড্রিয়াটা দেখাই দিই এবার। এত মাইটোকন্ড্রিয়াটা দেখতে কীরকম ভাইয়ারা? তো মাইটোকন্ড্রিয়াটা যদি তোমরা দেখো, মাইটোকন্ড্রিয়াটা দেখতে কীরকম? আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়া, বিজ্ঞানী কলিকার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। গড়ে প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। যকৃত কোষে 1000 বা ততোধিক মাইটোকন্ড্রিয়া থাকে। অ্যামিবাতে আরও বেশি থাকে। প্রায় 100 প্রকারের এনজাইম কোএনজাইম থাকে এটার মধ্যে। কোষে আয়তনে প্রায় 20 ভাগ মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এবং মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই যে 65% প্রোটিন, 29% গ্লিসারাইড, এগুলো তো থাকেই আর কি, তাই না? নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এখন আমি মূলত যে জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাতে চাই মাইটোকন্ড্রিয়ার সাথে প্লাস্টিডের মেইন পার্থক্য, চলো একটা ভিডিও থেকেই দেখে আসি। ভিডিও যখন দেখতেছিলাম ভিডিও থেকে দেখে আসি একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসলে জিনিসগুলো কীরকম থাকে। তো ধরো এটা একটা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়াতেও এক অণু গ্লুকোজ থেকে এই মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওই তোমার হচ্ছে খালি গ্লাইকোলাইসিস ধাপটা বাদে
অ্যাসিটাইল কোয়ে ক্রেব চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বাকি তিনটা ধাপে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় না? খালি 38 অণু এটিপির মধ্যে আমরা শুনছি 8 অণু এটিপি খালি বাইরে তৈরি হয়, বাকি 30 অণু এটিপিতে এটার মধ্যে তৈরি হয়, তাই না? তো এখন গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে বাকিগুলো সব মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে গেছে মনে করো, ঠিক আছে? বুঝছো তো? সেই মনে পড়েছে 9-10 কথাটা? তো এই যে দেখো এটা হলো মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, দেখছো? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন দেখো যে একটা এটিপি সিনথেটাস আছে, দেখছো? আছে না? আছে। আর এগুলো হচ্ছে সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বুঝছো? এদের মধ্যে দিয়ে ইলেকট্রন যাবে। এর আগে প্লাস্টিকের মধ্যে ইলেকট্রনগুলোর সোর্স কি ছিল? পানি। আর এখানে ইলেকট্রনগুলোর সোর্স হবে NADPH, ঠিক আছে? এই NADH এর মধ্যে সেই ওই যে মনে আছে ওই ইলেকট্রনগুলো কার মধ্যে ঢুকে গেছিল? NADH এর মধ্যে ঢুকে গেল না, দেখলাম না? সেই NADH গুলো এখানে আসছে আবার, মনে করো ওই রকম NADH, ঠিক আছে? ওই NADH টা না আসলে মানে ওই রকম টাইপের জিনিসই আসছে এখানে NADH। সেই NADH এর মধ্যে ইলেকট্রনগুলো এখন ছাড়বে, আর সেই ইলেকট্রনগুলো ছেড়ে ওইখান থেকে আবার এনার্জি তৈরি করবে, 38 ATP তৈরি করবে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া জাস্ট খালি ওই মানে এনার্জিটা কনভার্ট করে দেয়। কিভাবে? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে। এই যে এই জিনিসটা যে যাইতেছে এটার নাম একটা NADH, সে তার ইলেকট্রনগুলো ছাড়বে, আর এই ইলেকট্রন ছাড়ার সময় ইলেকট্রন অ্যাফিনিটির কারণে এই যে এই পিঙ্ক কালার এগুলো হাইড্রোজেন আয়ন, দেখো এই ভিতর থেকে হাইড্রোজেন আয়নগুলো বাইরে যাচ্ছে। আগের ক্ষেত্রে দেখছিলাম হাইড্রোজেন বাইরে থেকে ভিতরে আসতেছে, এখানে দেখলাম ইলেকট্রনগুলো বাইরে যাচ্ছে, সব উল্টা উল্টা। আর ইলেকট্রন যাইতেছে এই হাইড্রোজেন আয়ন, দেখো যে এখান থেকে হাইড্রোজেন আয়ন সব বাইরে যাইতেছে, দেখছো? এই নিচ থেকে সব হাইড্রোজেন আয়নগুলো কোথায় যাইতেছে? বাইরে যাইতেছে। এই নিচ থেকে হাইড্রোজেন আয়নগুলো সব কোথায় যাইতেছে? বাইরে যাইতেছে। এই যে ইলেকট্রনগুলো যে যাইতেছে এই নিচ থেকে হাইড্রোজেন আয়নগুলো সব কোথায় যাইতেছে? বাইরে যাইতেছে। এই যে ইলেকট্রনগুলো যে ওইদিকে যাইতেছে হাইড্রোজেন আয়নগুলো সব বাইরে যাইতেছে। এবং এই হাইড্রোজেন আয়নগুলো যে বাইরে গেল, এই হাইড্রোজেন আয়নগুলো এই যে ইলেকট্রনগুলো এখানে থাকার কারণে দেখো এই ইলেকট্রনের শেষ গ্রহীতা কে হয়ে গেল? এই ইলেকট্রনের শেষ গ্রহীতা হয়ে গেল অক্সিজেন এবং পানিগুলো যায় এই যে ইলেকট্রনের শেষ গ্রহীতা হয়ে যাবে। এরা যায় এই যে দেখো এগুলা যায় এই ইলেকট্রনগুলো সব নিয়ে নিবে, এই পানি বানায় ফেলবে, এরা সব পানি বানায় ফেলবে, ইলেকট্রনের কাহিনী শেষ। কিন্তু ভাই দেখো বাইরে কি অসংখ্য হাইড্রোজেন আয়ন হয়ে গেছে না? তাহলে একটা চার্জের পার্থক্য সৃষ্টি হবে না বাইরের সাথে ভিতরে? মাইটোকন্ড্রিয়ার এই মেমব্রেনের সাথে চার্জের পার্থক্য যেই সৃষ্টি হয়েছে, দেখো বাইরে এখন হাইড্রোজেন অনেক বেশি, ভিতরে হাইড্রোজেন কম, তাহলে ভিতরটা নেগেটিভ বাইরেরটা পজিটিভ। এখন ওই সব হাইড্রোজেন এখন ভিতরে ঢুকতে চাইবে, ঢুকার সময় মেশিনটা ঘোরাবে, আর মেশিনটা ঘুরলে এই মেশিনটা আবার এটিপি তৈরি করবে। আমার কথা কি বুঝছো তো? তো এই এক অণু NADH 3 জায়গা থেকে 3টা হাইড্রোজেন আয়ন পাঠাইছে বিধায় 3টা হাইড্রোজেন ঢুকতে গেলে 3টা এটিপি তৈরি করে। আমরা ছোটবেলায় পড়ছি না একটা NADH থেকে 3টা এটিপি তৈরি হয়? এটা বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নাই, খালি আপাতত এটুকু বুঝলেই হবে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি আছে, এটিপি সিনথেটাস আছে, মাইটোকন্ড্রিয়ায় NADH গুলো ভেঙে 3টা এটিপি মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন এগুলো তৈরি করতে পারে। আর এই পুরো ইউনিটটার নামই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে? এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের ইউনিট এবং এটার মধ্যে এটিপি সিনথেটাস থাকে। এই যে দেখো এই যে এটা ঢুকতেছে, এই যে এটা হাইড্রোজেন আয়ন ভিতরে ঢুকতেছে, আর ওই একটা অ্যাডিনোসিন ডাইফসফেটগুলো অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই যে অ্যাডিনোসিন ডাইফসফেটগুলো অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত হয়ে যাচ্ছে, বুঝছো? ঠিক আছে, কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এখানেও তাহলে এই যে ইনঅর্গানিক ফসফেট তৈরি হচ্ছে না, এই ফসফোরাইলেশনটার নামও ফসফোরাইলেশন, তবে এটার নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা গ্লুকোজের জারণের ফলে হয়েছে, গ্লুকোজের অক্সিডেশনের ফলে হয়েছে, তাই এই এটিপি তৈরি করার প্রক্রিয়াটার নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর ফটোসিনথেসিসের মধ্যে যে ফসফোরাইলেশনটা হয়েছিল ওটার নাম ছিল ফটোফসফোরাইলেশন। সানলাইটের ফোটনের কাছ থেকে নিয়ে ফসফোরাইলেশন হয়েছিল, তা ওটার নাম কি ছিল? ফটোফসফোরাইলেশন। আর এখানে কি হয়েছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়েছে। একটা ফটোফসফোরাইলেশন হয়েছে, একটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়েছে। ফটোফসফোরাইলেশন ফটোসিনথেসিসে হয়, ফটো 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 ফটো। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন কার মধ্যে হয়েছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সো দ্যাটস ইট, এটা এত বেশি কনফিউশনের কিছু নাই। দুটো কিন্তু পরীক্ষার ছবি আসবে, আমি খালি সেই ছবি তো আমরা খালি আঁকি, মাইটোকন্ড্রিয়ার একটা সেই মুখস্থ ছবি এঁকে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার অফ দ্য সেল বলে, পাওয়ার অফ দ্য সেল বলে মাইটোকন্ড্রিয়াকে। কেন? মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, শক্তি খায়, শক্তি 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 শক্তি, পাওয়ার হাউস অফ দ্য সেল, শেষ। আর কোনো কথাই খালি লিখতে পারি না, এইগুলা কথা যেন না হয়, সুন্দর করে একটু মানে ছবিটা এঁকে ডিটেলসগুলো একটু বোঝার চেষ্টা করবা। ক্লিয়ার ভাইয়ারা? ঠিক আছে, বুঝছি? ঠিক আছে, কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কইরো। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। ধন্যবাদ সবাইকে, বাসায় যাও, টেনশন করবে না হলে সবাই।